বাংলাদেশ টিম ম্যানেজমেন্টে পরিবর্তনের ব্যাপারে মোটামুটি আমরা দেখেছি যে কিছু স্টেপস এখন পর্যন্ত ডিজাইন করা হয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট সেটা হচ্ছে ক্যাপ্টেন্সি। ওয়ান ডে ক্যাপ্টেন্সিতে পরিবর্তন আসছে এবং সেটা মোটামুটি ডিসাইডেড। এখন এই ওয়ান ডে ক্যাপ্টেন্সির চেঞ্জেসটা কিভাবে হতে পারে, আপনারা সবাই বিভিন্ন মিডিয়ায় নিউজটা খেয়াল করেছেন এবং এটা নিয়ে জানা যাচ্ছে যেটা মানে একদমই 100% শিওর না যে কখন কয়টায় কিভাবে মিটিংগুলো হয়েছে, যে সম্ভাব্য ক্যাপ্টেন হতে পারেন যিনি বা যারা, তাদের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা আসলে দায়িত্বশীল তাদের একটা মিটিং বা সভা হয়ে গেছে এরই মধ্যে। এবং সেটার পরবর্তী সময়ে আসলে কিছুটা হলেও এক্সাইটমেন্ট বা অস্থিরতা দুটাই বেড়ে গেছে। বাট এই মুহূর্তের খবর যেটা ট্যাগলাইনে যেটা দেখছেন যে বাংলাদেশ দলের ব্যাটিং কোচের যে পজিশনটা রয়েছে সেখানটাও একটা বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এবং সেই পরিবর্তনটা আসলে একজন নতুন ব্যাটিং কোচ পেলে, কনফার্ম করলে, জয়েন করলে মোটামুটি হয়ে যাচ্ছে। এবং সেই কোচের নাম কি? এক সময়ে পাকিস্তানের হয়ে খেলতেন ইউসুফ ইয়োহানা, মোহাম্মদ ইউসুফ, তাকে নিয়ে অনেক বেশি আলোচনা। আসলে কি তিনি হচ্ছেন কিনা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে তার যোগাযোগটা কোন অবস্থায় রয়েছে, নাকি পুরোটাই রিউমার, সেই আলোচনায় যাব। তার আগে মোহাম্মদ আশরাফুল অলমোস্ট ইজ গোয়িং টু লুজ হিজ জব, এটা মোটামুটি বলাই যায়। মোহাম্মদ আশরাফুলকে নিয়ে কেন এই আলোচনা? মোহাম্মদ আশরাফুল আসলেই কি করেছেন? মোহাম্মদ আশরাফুল অ্যাজ দ্য ব্যাটিং কোচ তার পারফরমেন্সটা কি ছিল একটু যদি ফ্ল্যাশব্যাক করি, যেহেতু আলোচনাটা হচ্ছে যে মোহাম্মদ আশরাফুলের জায়গায় যেহেতু ব্যাটিং কোচের দায়িত্বে তিনি, নতুন একজনকে, হাই প্রোফাইল একজনকে বিশ্বকাপ সামনে রেখে 2027 বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়োগ দিতে চায়, হুইচ ইজ ভেরি গুড ডিসিশন আমি মনে করি। কারণ আপনি এমন একজনকে আপনার দরকার যিনি এরকম কন্ডিশনসগুলো সম্পর্কে মাচ মোর বেটার জানেন, সাকসেসফুল ছিলেন এবং বাংলাদেশ দলে যার একটা প্রভাব থাকবে। এখন আশরাফুলের প্রভাব কতটুকু সেটা আমরা দলের পারফরমেন্স দেখলে বুঝতে পারবো। খেয়াল করে দেখুন, সবশেষে যে ওয়ানডে সিরিজটা বাংলাদেশ খেলেছিল, যেই সিরিজে বাংলাদেশ পরাজিত দল জিম্বাবুয়ের এগেনস্টে, রাইট? জিম্বাবুয়ের এগেনস্টে পরাজিত হওয়া বাংলাদেশ সেই ওয়ানডে সিরিজে একটা ম্যাচে, প্রথম ম্যাচটায় 142 করতে গিয়ে 116 রানে অল আউট হয়ে গিয়েছিল। 142 টার্গেট ছিল ফ্রম 50 ওভার্স, মানে হচ্ছে আস্কিং রান রেট বিলো 3। সেখানটায় বাংলাদেশ 116 বেশি করতে পারে নাই। মোহাম্মদ আশরাফুল ব্যাটিং কোচ, রিমাইন্ডিং ইউ অল। বাংলাদেশ সেকেন্ড যে ম্যাচটা খেলেছিল সেখানটায়ও বাংলাদেশ অল আউট হয়ে গেছিল। মানে ওয়ান ডে সিরিজে বাংলাদেশ জিম্বাবুয়ের এগেনস্টে, জিম্বাবুয়ের কন্ডিশনে যেই 3টা ম্যাচ খেলেছিল তার 2টাতে বাংলাদেশ অল আউট হয়েছিল। এখন গুরুত্বপূর্ণ কেন যে আশরাফুল কেন সাকসেসফুল না, বা এরকম ঘটনা তো ঘটতেই পারে, বাংলাদেশ তো এর আগে টানা 4টা সিরিজে জিতেছে, সেখানটায় তো আশরাফুলের তুলনামূলকভাবে রোল নিশ্চয়ই ছিল যেহেতু তিনি ব্যাটিং কোচের দায়িত্বে। পয়েন্টটা হচ্ছে যে বাংলাদেশ সবশেষ সিরিজটা খেলেছে প্রথমত একটা লোয়ার র্যাঙ্ক টিমের বিপক্ষে, এবং সেই টিমের বিপক্ষে বাংলাদেশের এই সিরিজটা হোমে খেলা সিরিজগুলোর থেকেও বেশি গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশ বিশ্বকাপ 27 বিশ্বকাপটা খেলবে কিন্তু ওই একই কন্ডিশনে। নামিবিয়া, সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে, দ্য সেম কন্ডিশন বাংলাদেশ প্লেড দেয়ার লাস্ট ওডিআই সিরিজ। এখন ওই ওয়ান ডে সিরিজের যদি আপনি অ্যাটমসফিয়ার বুঝতে না পারেন, উইকেটে ক্যারেক্টার বুঝতে না পারেন, ব্যাটারদেরকে সাকসেসফুল হবার যদি সেই মন্ত্রটা দিতে না পারেন, তাহলে তো ইউ আর নট গোয়িং টু বি এ গুড কোচ ফর দ্য ওয়ার্ল্ড কাপ। ভেরি ডিসেন্ট কোয়েশ্চেন অ্যান্ড লজিক্যাল কোয়েশ্চেন। টেস্টে যে ঘটনাটা ঘটেছে এটা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে লজ্জাজনক ঘটনাগুলোর একটা। বাংলাদেশ যে টেস্টটা একমাত্র টেস্টে খেলেছে সেখানটায় বাংলাদেশ হেরেছে ইনিংস এবং 85 রানে। বাংলাদেশ এই টেস্টে প্রথম ইনিংসে খেলেছিল মাত্র 47 ওভার, করেছিল 140 রান, অ্যান্ড সেকেন্ড ইনিংসে তারা 45 ওভারে বেশি খেলতে পারেনি। মানে 2 ইনিংস মিলে বাংলাদেশের ব্যাটাররা 20 বার আউট হয়ে গেছে মাত্র 92 ওভার খেলে। 92 ওভারের মধ্যে টেস্ট খেলতে নেমে বাংলাদেশের ব্যাটাররা 20 বার আউট হয়ে গেছে এবং এক ইনিংসে করেছিল 140, আর এক ইনিংসে করেছিল 185। এই যে ভয়ঙ্কর ধরনের ব্যর্থতা, ইনিংস ব্যবধানে জিম্বাবুয়েতে গিয়ে পরাজয়, 92 ওভারের মধ্যে 2 ইনিংসে অল আউট হয়ে যাওয়া দুবার, এবং ওয়ান ডেতে 116 বেশি করতে না পারা, যেই কন্ডিশনে আপনি ওয়ার্ল্ড কাপ খেলতে যাবেন। মোহাম্মদ আশরাফুলের তার পজিশন ধরে রাখার পক্ষে কোনো যুক্তি আসলে এই স্ট্যাটগুলো দেয় না। ইউসুফের ব্যাপারটা কি? মোহাম্মদ ইউসুফের ব্যাপারটা কি? ইজ ই গোয়িং টু বি দ্য পার্ট অফ ন্যাশনাল সাইড? আপনারা সবাই জানেন যে মুস্তাক আহমেদ একটা বড় রোল প্লে করছেন বাংলাদেশ দলে। শুধুমাত্র ব্যাটিং ডিপার্টমেন্ট, বোলিং ডিপার্টমেন্টের যারা রয়েছেন তারা না, হোল টিম ম্যানেজমেন্ট, দে অ্যাকচুয়ালি ওন দিস পার্সন, দিস গাই মুস্তাক আহমেদ। এবং তিনি বাংলাদেশ দলের মেন্টালিটির জায়গাটাকে অলওয়েজ আপরাইট করার ক্ষেত্রে একটা বড় রোল প্লে করছেন। ব্যাটসম্যানরাও তাকে পছন্দ করে। খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট, কিন্তু মুস্তাক ভাইকে সবাই পছন্দ করে। শোনা যাচ্ছে যে হি ইজ প্লেইং আ রোল টু কনভিন্স মোহাম্মদ ইউসুফ অ্যাজ বিকাম দ্য হেড কোচ
দুঃখিত, ব্যাটিং কোচ অফ দ্য সাইড। এখন ব্যাটিং কোচ যদি আপনি বানানোর চেষ্টা করেন মোহাম্মদ ইউসুফকে, তাহলে সেই জায়গাটায় আসলে বাংলাদেশ দলের জন্য বা ক্রিকেট বোর্ডের যেই ক্রিকেট অপারেশনস রয়েছে তাদের এটা একটা গুড রিক্রুটমেন্ট, এটাকে আপনাকে মানতেই হবে। বাট যতটুকু শোনা যাচ্ছে যে মুস্তাক যোগাযোগ করছে এবং ইউসুফ কোচ হচ্ছে আশরাফুল সরে যাওয়ার পরের ঘটনা, এটা এখন পর্যন্ত আসলে প্র্যাকটিক্যালি যতটা শোনা যাচ্ছে ততটা আগায় নেই, বা ওই ডিসিশনটা আসলে হওয়ার পথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনো সিগনিফিকেন্ট ডাইভ এখন পর্যন্ত দিতে পারে নাই। ভেরি ট্রু, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত কোনো সিগনিফিকেন্ট ডিসিশন মেক করতে পারে নাই বা কানেকশন সেট আপ করতে পারে নাই উইথ মোহাম্মদ ইউসুফ ফর বিইং দ্য ন্যাশনাল টিম ব্যাটিং কোচ। সো এই আলোচনাটা যতটুকু আসলে ছড়িয়েছে হচ্ছে আশরাফুলেরটা যতটুকু সত্য যে আশরাফুলকে আসলে তার দায়িত্ব থেকে সরানোর একটা সময় চলে এসেছে, বা তার সাকসেস রেট বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বাধ্য করছে টু চুজ সামওয়ান নিউ, ঠিক একইভাবে এটাও ততটা সত্য না যে মোহাম্মদ ইউসুফই বাংলাদেশ দলের দায়িত্বে আসছেন। খালেদ মাহমুদ সুজনের যে পয়েন্টটা, সুজন সাহেব অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে মোটামুটি অ্যাড হয়ে গেছেন এবং তিনি একটা বড় সময়ে বাংলাদেশ দলকে সাপোর্ট করেছিলেন। বাংলাদেশ দলের একটা সময় তিনি হচ্ছে শেপ দ্য মিশন ছিলেন, ন্যাশনাল টিমের সাথে ছিলেন, ম্যানেজারিয়াল রোল প্লে করেছেন, হেড কোচের দায়িত্ব প্লে করেছেন। বাংলাদেশ যে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপটা খেলেছিল সেখানটায় তার একটা বড় রোল ছিল টু মেক দ্যাট টিম চ্যাম্পিয়ন। সো খালেদ মাহমুদ সুজন তিনি আবারও এইচ লেভেলে, মানে ফাইন্ডিং আউট দ্য ট্যালেন্টস 16-18 যে লেভেলটা রয়েছে এবং যারা আলটিমেটলি পরবর্তীতে ন্যাশনাল টিমের পাইপলাইন হবে, সেই জায়গাটায় খালেদ মাহমুদ সুজন তিনি উপদেষ্টার দায়িত্বে আসছেন। খালেদ মাহমুদ সুজনকে সেই দায়িত্বটা দেয়া হচ্ছে। সো সব যদি আমরা স্টোরিজগুলোকে যদি লং স্টোরিকে শর্ট করার চেষ্টা করি, আশরাফুল তিনি একটা ঘড়ির পেন্ডুলামের মতো করে আসলে তার জবটা এই মুহূর্তে ঝুলছে। মানে আশরাফুলের চাকরি হারানোর চান্সটা ভেরি হাই অ্যাকর্ডিং টু হিজ পারফরমেন্স। অ্যান্ড বাংলাদেশ দল একদম মুখ থুবড়ে পড়েছে, বিব্রত করেছে। 4টা সিরিজ জয়ের পরে যেখানটায় গিয়ে বিশ্বকাপ খেলবেন ঠিক ওই জায়গাটায় গিয়ে যে পারফরমেন্সটা দেখিয়েছে, সেখানটা ওই কোচের উপরে আপনি ভরসা রাখবেন এরকম কোনো যুক্তি নাই। এবং সেই আলোচনাটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্দরে বাহিরে চলছে। মোহাম্মদ ইউসুফকে নিয়ে যে আলোচনা চলছে, সেই আলোচনাটা মানে যেহেতু আশরাফুলকে সরানো হবে বা এরকম আলোচনা হচ্ছে, এটাও যথেষ্ট মানে ছড়িয়ে পড়েছে, বাট এটা এখনো কনফার্ম না। এবং শোনা যাচ্ছে যে আসলে মুস্তাক ভাই এখানটা একটা বড় রোল প্লে করছেন বা করবেন টু কনভিন্স হিম ফর টেকিং দ্য চার্জ। অ্যান্ড খালেদ মাহমুদ সুজনের ব্যাপারটা অফিসিয়াল, হি ইজ গোয়িং টু বি দ্য পার্ট অফ দ্য ক্রিকেট বোর্ড এগেইন, এবং তার কাজটা হচ্ছে এগেইন ট্যালেন্ট হান্ট করা, বাংলাদেশের পাইপলাইনকে বেটার বানানো। সবাই ভালো থাকবেন।